চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি জাকি মাহমুদের কাছে। আবারও ফিরে আসলাম আপনার কাছে। আপনার কাছ থেকে জানার অনেক কিছু রয়েছে, বিশেষ করে দ্য রোডস ব্যান্ডের সম্প্রতি প্রকাশ পাওয়া নোনাভূমি শিরোনামের একটা গান, যেটা খুবই সুন্দর হয়েছে। এই গানের পেছনের যে ঘটনাটা আছে বা আসলে গান সৃষ্টির সময় অনেকগুলো গল্প জমে যায়, সে গল্পগুলো জানতে চাই। নোনাভূমি আমাদের লাস্ট অ্যালবাম, যেটা আমরা গত বছর রিলিজ করেছিলাম, সেই অ্যালবামের গান। অ্যালবামটা সম্বন্ধে একটু বলি। অ্যালবামটার নাম হচ্ছে একদিন টাইটেলে করা, একটা 5টা ট্র্যাক। আর সেই 5টা ট্র্যাকের মধ্যে নোনাভূমি একটা। এই গানটা আমাদের অনেক দিন আগে করা। গানটার লেখা সুর করা দুটোই আপেল মাহমুদের। আপেল মাহমুদ আমার ব্যান্ডের অ্যানাদার ফাউন্ডার। আমার সাথে গানটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক এক্সপেরিমেন্ট। গানটার বর্তমানে যে সুরটা, এটাও বলবো যে আগের মতো নাই। যখন আমরা প্রথম করেছিলাম তখন একটা রকম, তারপরে এই গানটার চেঞ্জ, অনেক ধরনের চেঞ্জ আসছে, কম্পোজিশনে চেঞ্জ আসছে। আমাদের কম্পোজিশনের মেইন মাস্টারমাইন্ড কাজগুলি করে আপেল। তো এবং আপেল আর আমরা দুজনই এই এটাকে বেশি ইয়ে করি। আর মিউজিশিয়ানদের খুব আনস্যাটিসফাইড সোল, কোনো কিছুই পারফেক্ট হয় নাই মনে হয়। শেষ করার পরেও মনে হয় যে না, আরও অনেক কিছু করার আছে। তো এইরকমভাবে এই গানটারও পিছনে অনেক সময়, অনেক শ্রম দেওয়া হয়েছে আমাদের। অনেক সময় স্টুডিওতে গেছে এই গানটা নিয়ে। তো ফাইনালি এটা লাস্ট ট্র্যাক। এবং এবার একটু জোর করেই আমি আপেলকে একটু থামালাম যে এবার এটা থামা দরকার। আরও এখনো মনে হচ্ছে যে আরো অনেক কিছু করার আছে গানটার মধ্যে। আপনি বলেছিলেন দীর্ঘ সময় ধরে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং অনেক আগের একটা গান, যেটা আপনারা অনেক আগেই লিখেছেন, অনেক আগেই সবকিছু করা হয়েছিল। এক্সপেরিমেন্ট করার পরেও মনে হচ্ছে যে ঠিক হয়ে উঠছে না, আরও কিছু দরকার। এই কারণটা কেন, বা যখন গানটা আসলে লেখা হয়েছিল তখন কি কি বিষয় মাথায় ছিল, বা কোন ধরনের বিষয়গুলোকে আপনারা আসলে ফোকাস করতে চেয়েছিলেন? গানটা লেখা ছিল আপেলের, আর সুর কম্পোজিশনও আপেলের। তো আমরা যখন একটা গান করি, তো সেই গানটা যখন সুর কম্পোজিশন নিয়ে আমরা প্র্যাকটিস প্যাডে আসি, তো আসার পরে তারপরে সেই গানটার মধ্যে অনেক কিছু কম্পোজিশনের কাজ করি। বেসিক সুরটা হয়তো ঠিক থাকে। আমাদের নোনাভূমির গানটারও বেসিক সুরটা ঠিক ছিল, কম্পোজিশনটা আপেলের ইয়ে করাই ছিল, কিন্তু আমরা এর মাঝখানে গানের লেন্থ, তারপরে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড করেছি। আমার মনে হয় মিউজিক একটা ক্রিয়েটিভ কাজ, তো ইটস এ ক্রিয়েশন ফ্রম নোওয়্যার। মানে এটা যে কোথাও থেকে না, এটা একটা ক্রিয়েশন। এটা একটা নিজের অনেকটা বাচ্চার মতন। সো এটাকে যখন নিয়ে আস্তে আস্তে ডেভেলপ হয়, তৈরি হয়, তখন অনেক কিছু অ্যাড করার হয়। আবার অনেক সময় যে হয় কি, যে বেশি অ্যাড করতে গিয়ে বেশি হয়ে যায়। তো সেটাকেও আবার ঠিক করতে হয়, পরিমিত রাখতে হয়। তো আমরাও এরকম এই গানটাকে নিয়ে অনেক কিছু করতে করতে ফাইনালি এই গানটা এখন এই স্ট্রাকচারে। আমরা যদি একটু পেছনের দিকে যাই, ঠিক সেই সময় যখন আপনারা প্রতিষ্ঠিত করেছিলেন আপনাদের ব্যান্ড, কিংবা তার আগের কথাও যদি বলি, আমরা দেখেছিলাম একটা অ্যালবামকে ঘিরে অনেকগুলো গান থাকতো, অন্যরকম একটা উন্মাদনা থাকতো, পোস্টার করা থাকতো। ইভেন সেই অ্যালবামটা আসলে বন্ধুদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকতো, কে আগে সবগুলো গান শুনে শেষ করবে। কিন্তু আমরা যখন এখানে চলে এসেছি, এই বছরগুলোতে চলে এসেছি, খুব বেশি আপডেট হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু, তখন কেন যেন আমরা দেখছি যে অ্যালবামের প্রতি যে ক্রেজি ব্যাপারটা ছিল সবার, সেটা নেই। আমরা ইউটিউবে সার্চ দিয়ে একটা গান দেখতে পাচ্ছি, এমনকি একটা গানের পুরো অংশ আমরা অনেক সময় দেখি না। সব কিছু মিলিয়ে আসলে আপনার কাছ থেকে জানতে চাই ইন্ডাস্ট্রি কি হচ্ছে বা আপনি কি দেখছেন। যে কথাটা বলছেন এটা খুবই সত্যি, যে আমরা এখন একটা আগের যে গানের একটা শ্রোতা যে বিষয়টা ছিল, এখন কিন্তু শ্রোতাটা এরকম নাই। এখন শ্রোতা পরিবর্তন হয়ে গেছে এখন। আর আমি বলবো যে ধরেন যে 10-15 বছর আগের থেকে আমাদের সোশ্যালি আমাদের লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে। আমরা অনেক ডেভেলপ করেছি অবশ্যই। তো আমাদের সবার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। তো আর ইউটিউব টেকনোলজি যখন আসলো, যখন আগে আমরা ক্যাসেট শুনতাম, একটা অ্যালবাম হতো, এটা একটা
তার আগে লং প্লে ছিল বড়, লং প্লেতে কয়েকটা গান আসতো, তারপরে আসলো ক্যাসেট, তারপরে সেই ক্যাসেটের পরে একটা অ্যালবাম হলো, সিডি করলো, সিডির পরে সাডেনলি যখন MP3 আসলো তখন তখন থেকে এই চেঞ্জটা আসা শুরু হয়ে গেল, যে এখন MP3 আসলো তখন থেকেই পাইরেসি বলেন আর মিউজিকের ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হয়ে গেছে। কারণ একটা মিউজিশিয়ানের এটা একটা প্রফেশনও, তো একটা মিউজিশিয়ানকে বাঁচতে হলে সে একটা তার এই ক্রিয়েশনটা থেকে তার কিছু আয় হতে হবে। তো সেই আয়ের রাস্তাগুলি আগে কি ছিল, আগে আমরা অ্যালবাম করতাম, অ্যালবামের রয়্যালটি ছিল, আমরা অনেক শোজ ছিল। এখন সাডেনলি অ্যালবামের রয়্যালিটির বিষয়টা বন্ধ হয়ে গেল। MP3 যখন আসলো তখন এত পরিমাণে একটা সিডি থেকে বের হয়ে চলে গেল, গানগুলি সবার কাছে চলে যাচ্ছে, আর সিডিটা আর সেল হচ্ছে না, মিউজিশিয়ান সেখানে বঞ্চিত হচ্ছে। তো তারপরে যখন চলে আসলো ইউটিউব, তারপরে যখন চলে আসলো স্পটিফাই, এখন এটা আরেকটা নতুন প্ল্যাটফর্ম। এখন এই জায়গাতে আসার পরে এখন এখানেও কিন্তু ইনকামের সোর্স, আয়ের সোর্স আছে, বাট ইটস দ্যাট ভেরি ডিফারেন্ট ফ্রম আগের মতন। আমরা গত 10 বছরের মধ্যে এই ট্রানজিশনটা, তো এই ট্রানজিশনটা আমরা বাংলাদেশে যারা আছি এখনও আমরা বুঝে উঠে ঠিক সেভাবেই করতে পারছি। বাট এখন যেমন এটাকে আমি বলবো একটু ম্যাচিউর স্টেজে আসছে, এখন আমরা কিছু কিছু বুঝতে পারছি যে হ্যাঁ, যে এটাকে কি করে আমার গানের থেকে ইনকাম হতে পারে, আয় হতে পারে। তো এটা যেমন একটা জায়গায় আসছে। আর ইউটিউব হওয়ার পরে এটার গুড সাইড ব্যাড সাইড বলবো দুটোই আছে। তো গুড সাইড হলো ইটস মিউজিক খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং মিউজিশিয়ান বুঝতে পারে তার কতজন ভিউ হচ্ছে, কতজন শুনছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ভালো খারাপ সব কিছু এক জায়গায় চলে আসছে। তো এটা আগেও ছিল, কিন্তু আগে থাকলেও সেটা হয়তো এইরকমভাবে এত অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন ভালো খারাপ সব একসাথে হয়ে গেছে, প্রচুর পরিমাণে অপশনস। এই অপশনসগুলির মধ্যে ঠিক মানুষ গুলায় ফেলে, আমার যেটা মনে হয়। আর বাট তার মধ্যেও যেটা ভালো সেটা উঠে আসে, কিন্তু সে উঠে আসাটা আমার মনে হয় খুব কমে গেছে, ভালো জিনিসটা উঠে আসাটা কমে গেছে। এখন আপনি দেখবেন যে যেই গানগুলা খুব ভাইরাল হয় বা যে গানগুলো খুব পপুলার হয়, 1 মাস 2 মাস 3 মাস তারপরে গানটা নাই, হারিয়ে যায়, কালজয়ী হয়ে উঠতে পারে না, কালজয়ী হয়ে উঠতে পারছে না। অনলি বিকজ নানান কারণের এটা হয়। মিউজিকের এরকম এই ধরনের মিউজিক আগেও কিন্তু ছিল। বর্তমান যুগে এসে দেখছি যারা আমাদের সিঙ্গাররা রয়েছেন তাদের প্রফেশন, মানে তারা গান গাওয়াটাকে প্রফেশন হিসেবে নিতে পারলেও যারা ইনস্ট্রুমেন্টের যারা রয়েছেন, যারা আসলে বাদ্যযন্ত্র শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা কি প্রফেশন করা সম্ভব হচ্ছে এখনকার যুগে এসেও, নাকি এখনও আমরা এটাকে প্যাশনেই কেবলমাত্র রাখছি, প্রফেশন করতে পারছি না? আমি বলবো যে আগে যতটুকু করতে পারতো এখন তার থেকে বরঞ্চ একটু কমেই গেছে। কারণ যারা গান গায়, সিঙ্গার, তাদের খুব অবভিয়াসলি একটা যখনই যে কোনো জায়গায় একটা গান গায়, তো মানে হি অর শি ইজ দ্য ফোকাস, যিনি গানটা গাচ্ছেন। আর তো সেই ফোকাসটাই একটু ন্যাচারালি একটু বেশি মানুষের চোখে আসে তার এটা। কিন্তু তার সাথে যারা ইনস্ট্রুমেন্ট প্লে করে, তো তাদেরকে ছাড়া শুধু গান কিন্তু সেই ওই অ্যাপিলটা দিতে পারবে না। তো সবগুলো মিলিয়ে একটা গান, সুর বাদ্যযন্ত্র ছাড়া গানটা একরকম, আর সেগুলো মিলালে গানটা আরেক রকম। তো এখন তো এই জন্য কোনোভাবেই বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন, ইনস্ট্রুমেন্টালিস্ট যারা ড্রামস, গিটার, বেস বাজান, তাদেরকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে এখনো আমি বলবো ওদের এখন করছে না সেটা বলবো না, ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল গিটারিস্ট, যে প্রফেশন গিটার বাজানোকে প্রফেশন হিসেবে নিয়েছে, আছে। কিন্তু আমি যাদেরকে চিনি সবাই আছে, কিন্তু তাদেরকে যে খুব ইজি লিভিং হচ্ছে সেটা কিন্তু না, অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক স্ট্রাগল করতে হয়, বাট যেটা হওয়ার কথা না।
আমরা আশা করতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিটা সুন্দর হয়ে উঠুক। আবারও ফিরে যেতে চাই আসলে আপনার ব্যান্ড সম্পর্কে জানতে। আপনার ব্যান্ড দ্য রোডস যখন আসলে প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে, সেই প্রতিষ্ঠার পেছনের গল্পটা জানতে চাই। সেই সময় তো আসলে আপনারা দেখেছেন যে চারপাশে আরও অনেক ব্যান্ড ছিল, সেগুলো বেশ রমরমা অবস্থায় ছিল। তো সেক্ষেত্রে অন্য কোনো ব্যান্ডে যুক্ত না হয়ে নিজেদের আলাদা একটা ব্যান্ড গঠন করাটাও নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং ছিল। কেন করা হলো, কিভাবে করা হলো জানতে চাই। আমার মিউজিকের ব্যাকগ্রাউন্ডটা 2011 আরও আগে। আমি মূলত কলেজ লাইফ থেকে একটু গিটার বাজানো শুরু করি। তারপরে গানের প্রতি একটা টান সেই অনেক আগে থেকেই ছিল, স্কুল থেকেই আমি গান শুনি। বেসিক্যালি ছিলাম হেভি মেটাল ফ্যান, হার্ড রক, হেভি রক শুনতাম বেশি। তো সেই সুবাদে তখন সেই বাজানোর থেকেই করতে করতে কিছু তখন ব্যান্ড করেছিলাম, ব্যান্ডের বেশ কিছু ছিল, কিন্তু সেগুলি অ্যাজ লাইক সবার মতন আমার ওগুলি খুব একটা স্থায়ী হয় নাই তখনকার ইয়েতে। বাট লাস্ট আমি শো করেছিলাম ব্যাক ইন 2000-এ, বা একটা ওপেন এয়ার কনসার্ট ছিল ওমেন কমপ্লেক্সে। তো ওইটার পরে আমি চাকরিতে জয়েন করে ফেললাম, ব্যাংকে জয়েন করলাম। তো ওই সময় জয়েন করার পরে তারপর আবার একটু কমে গেল মানে বন্ধ করে ফেলি নাই, কিন্তু অনেক কমে গেল। তো তারপরে এই অবস্থায় চলতে যখন একটু কর্পোরেট ওয়ার্ল্ডে চলে আসছি, এই কাজকর্মের মধ্যে বেশি এঙ্গেজ হয়ে গেছি, বিয়ে করলাম, তারপরে এই নিয়ে ব্যস্ততা, সবকিছু ইয়েতে এখন ওই যে মিউজিকের যা ছিল তার থেকে এখন মিউজিকটা যদি সেই সময় অনেক বেশি অ্যাট্রাকটিভ থাকতো, মানে আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যদি আর্নিং এর সোর্সটা অনেক ওরকম থাকতো, তাহলে আমি হয়তো বা কর্পোরেট ইয়েতে আসতামই না। আচ্ছা, গান, ব্যান্ড এবং দেখা যাচ্ছে আপনি আরও একটা নতুন অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সবকিছু মিলে আপনার গান নিয়ে, ব্যান্ড নিয়ে, নতুন অ্যালবাম নিয়ে সবকিছু মিলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এর আগের যে অ্যালবামটা করলাম সেটার মধ্যে একটু মেলো সফট টাইপের গানগুলোকে আমরা একসাথে করেছিলাম। আচ্ছা। তো এই গানগুলো অনেকটা একই ধরনের গানটা ছিল, বাট আমরা যে সামনে যে অ্যালবামের কাজটা করছি সেখানে আমরা আমাদের একটু ফার্স্ট ট্র্যাকের গানগুলো নিচ্ছি। একটু হার্ড রক টাইপের গান আছে, একটু ব্লুজি গান আছে। সিটির মিছিল একটা আমাদের গান আছে, এটা খুবই একটু ব্লুজ ইনফ্লুয়েন্স গান। তারপরে জাদু খেলা একটা গান আছে, এটা একটা আমাদের এটার মধ্যে আমরা বেশ একটু এক্সপেরিমেন্ট করেছি। এটার মধ্যে কিছু হেভি গিটারের সাথে আবার একটু হারমোনিয়ামের কিছু পিস এটার মধ্যে করার চেষ্টা করেছি, একটু মেলানোর চেষ্টা করেছি। সামথিং ফিউশন বলবো না, বাট সামথিং ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি, কিন্তু হার্ড রক ঘরানার গান হবে এটা। তার মানে দ্য রোডস ব্যান্ডের যারা আসলে একনিষ্ঠ ভক্তরা আছে তারা একদম নতুন কিছু পেতে যাচ্ছে। হ্যাঁ, এই অ্যালবামটা একদম নতুন কিছু একটা হবে। সেই নতুন বিষয়ের জন্য শুভকামনা রইল আপনার জন্য, আপনার ব্যান্ডের প্রতিটা সদস্যের জন্য, নতুন নতুন অ্যালবামের জন্য, ট্র্যাকের জন্য। সবকিছু মিলে আসলে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দ্বীপ প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল হাদিসে বলা আছে, যে ব্যক্তি রোজা রাখিয়া মিথ্যাচার ও নিন্দাবাদ পরিত্যাগ করে না, তাহার পানাহার ছাড়িয়ে দেওয়াকে খোদা তাআলা গ্রাহ্য করেন না, অর্থাৎ তিনি তাহার রোজা গ্রহণ করেন না। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।